সবাইকে স্বাগত। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম। প্রাঙ্গণে ভীষণ রকম ব্যস্ত বাংলাদেশ, ইমার্জিং দলের খেলা, জাতীয় দলের খেলা, ক্রিকেট, ফুটবল সব দিকে দর্শকদের কিন্তু বিশ্রাম নেই। খেলা দেখতে দেখতে তাদের সময়টা কেটে যায়। আজকের অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সাইদুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম ভীষণ রকম ব্যস্ততা, এবং গতকাল রাতটা সেই ব্যস্ততার মাঝে একটু হতাশা রয়েছে। যুব সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি, মনটা নিশ্চয়ই খারাপ। আমি হতাশার চাইতে আমি আশার কথা বেশি বলবো, বিকজ এই টুর্নামেন্টে ভারতের যদি আপনি আগের লিগ ম্যাচগুলো দেখেন, দে লুক সুপিরিয়র। এই টুর্নামেন্টে অনেক ভালো দল মনে হয়েছে। বাংলাদেশও ভালো খেলে এসছে, বাট ফাইনালে বাংলাদেশের তরুণরা যে ফাইটটা করেছেন, আমি স্যালুট। যে প্রথম গোলটা বাংলাদেশ যেটা হজম করেছে, এটা একটা ফ্রিকিশ একটা গোল। আমার কাছে মনে হচ্ছে প্রথমার্ধে বাংলাদেশ একটু বেশি রক্ষণাত্মক ছিল, যে কারণে বাংলাদেশ যতবার আক্রমণে গেছে, কাউন্টার অ্যাটাকে গেছে। কাউন্টার অ্যাটাকে নর্মালি আপনি উইংয়ে কাউকে পাবেন, হেল্পিং হ্যান্ড মানে একটা সাপোর্ট প্লেয়ার পাবেন, সেটা দেখা যায়নি বিকজ বাংলাদেশ অনেক নিচে খেলেছে। সেকেন্ড হাফে বাংলাদেশ যে ফুটবল খেলেছে, আমি মনে করি টাই ব্রেকারে হার জিতে আসলে ট্রফি নির্ধারণ হয়। এটাকে আমি 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 মনে করি শিয়ার লাক, মানে ডেফিনেটলি স্কিলের ব্যাপার আছে টাই ব্রেকারে, বাট টাই ব্রেকারে হেরে আমি মোটেও আশাহত নই। অবশ্যই তরুণ যারা খেলেছেন তাদের চোখে জল দেখেছি আমরা, বিকজ ট্রফি থেকে তারা মাত্র দুটো ইতিবাচক শটের দূরত্বে ছিলেন, এত ভালো খেলেছে, তাদের খারাপ লেগেছে। আমার খারাপ লাগার চাইতে আমি ফুটবল নিয়ে আশাবাদী যে ফুটবলে গত 6 মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, বা সামনে যে সময়টা আসছে, মৃত ফুটবলকে আবার সত্যিকার অর্থে, এর আগে আমরা ভালো ফল দেখেছি বিক্ষিপ্ত, বাট আমার কাছে অনেকগুলো পজিটিভ সাইন মনে হচ্ছে ফুটবলের, যে ফুটবলে তাদের মানে সেই হারানো সুদিন ফিরে পাওয়ার দিকে বোধহয় যাত্রা শুরু করেছে। কি কি পজিটিভ সাইন আপনি দেখলেন? প্রথম কথা হলো, হামজা চৌধুরী যখন এলেন ভারতে একটা ম্যাচ খেললেন, সেই ম্যাচে রেজাল্ট বাংলাদেশের পুরোপুরি পক্ষে যায়নি, বাট আমার কাছে মনে হচ্ছে ভারত এখন ভিন্ন দৃষ্টিতে বাংলাদেশ ফুটবল টিমটাকে দেখছে। হামজা চৌধুরী একা যে ডিফারেন্সটা তৈরি করেছেন ওই ম্যাচে, এমন না যে বাংলাদেশ জিতে গেছে, বাট যে ডিফারেন্সটা তৈরি করেছেন, এবং তাকে নিয়ে গণমানুষের যে আগ্রহ, একটা হয় কি যে কোনো একটা খেলাকে জনপ্রিয়তাটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ মিডিয়ার ফোকাস বলেন, সাধারণ মানুষের দৃষ্টি বলেন, এমন একটা মানে মূলধন ফুটবল পেয়েছে যেটাকে এনক্যাশ করে ফুটবল ডেভেলপমেন্টে অনেক দূর আগানোর সুযোগ আছে। এটা আপনি দেখছেন যে 10ই জুন যে ম্যাচটা সিঙ্গাপুরের, এটা নিয়ে কিন্তু গত 2 মাস ধরে আলোচনা চলছে। এর মধ্যে সমিত সোম যোগ দিয়েছেন, অনেক বেশি আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় অনেকে প্রবাসী ফুটবলারদের এভাবে উড়িয়ে এনে খেলার নিয়ে অনেক নেতিবাচক আলোচনা আমি দেখছি। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে নেতিবাচকতা আমি ইতিবাচকতা বেশি দেখি, বিকজ তারা এসে ফুটবল দলটাকে যেমন ভারী করছেন, তেমনি একটা কম্পিটিশনের পরিবেশও তৈরি করছেন, যে আমাদের যারা একদমই বাংলাদেশি বর্ণ, বাংলাদেশের থেকে একদিন ফুটবল খেলেছেন, তারা কম্পিটিটিভনেসটা শিখবেন, এবং ওদের ওই যারা প্রবাসী ফুটবলার যারা, তাদের ড্রেসিং রুমের কালচারটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা, এই শুধু ফুটবল না, ক্রিকেট, হকি, যে কোনো জায়গা আমাদের ড্রেসিং রুমগুলো একটু ডিফারেন্ট, স্বপ্নের জায়গা বলেন, চেষ্টার জায়গা বলেন। এই প্রবাসী ফুটবলারদের কাছ থেকে ফুটবল দল, আমি যেটা হামজা চৌধুরীর প্রথম যে আমার তো সরাসরি দেখা হয়নি, আমি ফুটেজ দেখেছি, ইটস সো লাইভলি। মানে আমরা ফুটবলার, আমরা এরকম স্পোর্টসম্যান চাই যাদের কাছে হার জিত চাইতে ইম্পর্টেন্ট হলো কন্ট্রিবিউট করা, বেশি ভালো পারফরমেন্স করে, এবং হামজা চৌধুরী খুব সহজেই পুরো বাংলাদেশ দলের সঙ্গে মিশে গেছেন, এটা একটা বিরাট পজিটিভ দিক। আর কম্পিটিটিভনেস, যে আমাদের যারা স্থানীয়, যারা একদমই মানে বাংলাদেশের শুরু থেকে খেলছেন, তাদের মধ্যে একটা কম্পিটিশনের ভাব আসবে, যেটা আমাদের ফুটবল, ক্রিকেট দুই জায়গাতেই ঘাটতি আছে, যে আমার একটা দলে জায়গা করতে হলে বেশি কষ্ট করতে হয় না, আমি জানি যে আমার ন্যাশনাল টিমের জায়গাটা সিকিউর। আমার মনে কম্পিটিশনটা বাড়বে, এবং সবচেয়ে বড় কথা, দর্শক মাঠমুখী হচ্ছেন। আমি জানি যেটা যে জাতীয় স্টেডিয়ামে যে খেলাটা হবে 10 তারিখে, এটা টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে, এটা যে কোনো খেলোয়াড়কে, যে কোনো খেলাকে উৎসাহিত করবে। জি, এমনি থেকে মনে হয়েছে কালকে তরুণরা যখন খেলছিলেন যে এই যে হাইপ, এই হাইপ জিনিসটা তাদের অনেক বেশি উজ্জীবিত করে রেখেছে। ডেফিনেটলি আপনি কালকের ম্যাচে দেখবেন ভারতীয় দর্শকও কিন্তু গ্যালারি অলমোস্ট ফুল ছিল, এবং ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ এটা আজকে থেকে না, সবসময় দীর্ঘকালীন একটা আকর্ষণের জায়গা। ইউটিউবে আমরা খেলা দেখেছি, প্রচুর দর্শক আমরা খেলা দেখেছি, মানে সাধারণ মানুষ। এবং আমি বললাম না যে গত 6 মাসে একটা শিফট হচ্ছে, আপনি
যদি আমাদের ক্রাউড পুলার বলেন, ক্রিকেট ডেফিনেটলি 1 নম্বর ছিল গত মানে 25 বছর। আমি বলবো না যে এখন 2 নম্বরে চলে গেছে, বাট ক্রিকেটের একটা লিন পিরিয়ড যাচ্ছে। সেই জায়গায় হামজা চৌধুরী আসার পর থেকে যেটা আলোচনা হচ্ছে, আলোচনা মানে কিন্তু রেজাল্ট না, আলোচনা হলো একটা ভিত, আমি বলবো একটা প্ল্যাটফর্ম, যে ফুটবল আবার একটা প্ল্যাটফর্ম, তার প্ল্যাটফর্মটা ফিরে পেয়েছে। এখান থেকে ফুটবল কিভাবে এগিয়ে যাবে এটা কিন্তু ফুটবলের সংগঠক এবং খেলোয়াড়দের দায়িত্ব। জি, আমরা একটা ফোন কল নিব। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। পাবনার কাঠমোড় থেকে মোহাম্মদ জুনাইদ বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রবাসী ফুটবলারদের নিয়ে আসছি, হ্যাঁ এটা ভালো, কিন্তু আমাদের গোড়ায় প্রবলেম থেকে যাচ্ছে যে আমার ফিনিশিং দুর্বলতা, ফিনিশিংটা এটা গিয়ে আমরা দেখেন প্রত্যেকটা ম্যাচে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। জি, তিনি তার প্রশ্ন হচ্ছে স্ট্রাইকার। অবশ্যই মানে এটা না, মানে দর্শকের প্রশ্ন, মানে এটা আমাদের, আমি মনে করি আমাদের সবারই প্রশ্ন, এবং আমি মনে করি এই প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আপনি প্রবাসী ফুটবলার আরও 5 জনের আরও স্ট্রেংথ বা ন্যাশনাল টিমের, বাট আপনার বেস যদি দুর্বল থাকে, আপনার সারা দেশে ফুটবল বন্ধ, আপনি যদি দেখেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পেশাদার লিগ যেটা, যে মাঠে খেলা হচ্ছে, যে ধরনের সারফেসে খেলা হচ্ছে, আমি রিয়েলি আমি ক্ষমা প্রার্থী যারা মানে দীর্ঘ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মানে দায়িত্বে আছেন, এটার সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতে পারে, বাট এটা খুব দুঃখজনক। এই ধরনের সারফেসে দেশের টপ লিগ হচ্ছে, তারপরে আপনি প্রত্যেক জেলায় আগে লিগ হতো। ফুটবল খেলা কিন্তু ক্রিকেটের মতো না যে আপনার সাদা পোশাক লাগবে বা রঙিন পোশাক লাগবে, মানে ক্রিকেট অ্যাক্সেসরিজের অনেক বেশি খরচ, ফুটবল খেলা হয় না। এই কাজগুলো শুধু এটা ফেডারেশনের দায়িত্ব না, কিন্তু আসলে আমরা যদি আমরা ইউরোপিয়ান ফুটবল ফলো করি, কিন্তু আমরা আমাদের দেশে অন্য ফুটবল কালচার করি, আমরা ফুটবল ফেডারেশনকে টার্গেট করি তারা কেন খেলা দিচ্ছে না। বাট এখানে ক্লাবগুলোর কিন্তু বিশাল দায়, ক্লাবগুলোর একাডেমি থাকার কথা, ক্লাবগুলোর বি টিম, জুনিয়র এজ লেভেলের টিম থাকার কথা, প্লেয়ার তৈরি করবে ক্লাব। এবং যেহেতু আমাদের জেলা ক্রীড়া সংস্থাগুলো অ্যাক্টিভ আছে, দায়িত্বশীল লোক আছেন, তাদের দায়িত্ব। এখানে কিন্তু ফুটবল ফেডারেশনের কিন্তু দায়িত্ব না যে 50 জন ফুটবলারকে তৈরি করা। ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো প্রবাবলি তাদের কোচ স্কাউটরা থাকবেন, পিক করবেন, বাট খেলোয়াড় তৈরি করবেন কিন্তু ক্লাব এবং জেলা ক্রীড়া সংস্থা। যেই দুটো জায়গায় আমাদের বিরাট ঘাটতি আছে। আমাদের বড় ক্লাবগুলো রেডিমেড প্লেয়ার কোথাও থেকে পিক করেন, তারা খেলোয়াড় তৈরি করেন না। একটা দুটো এক্সেপশন আছে যাদের নিজেদের একাডেমি, যেমন বসুন্ধরা কিংসের একাডেমি আছে, খুব মানে এটা খুব দরকার। মাঝখানে চালু হয়েছিল কিন্তু ক্লাবগুলোর এজ লেভেলের টিমের টুর্নামেন্ট, তারপরে বন্ধ হয়ে গেছে খরচের কথা, এই কথা সেই কথা বলে। আপনি এভাবে যদি চলেন, আপনি আজকে হামজা চৌধুরী, সমিত সোম আসবেন, তারা কতদিন আসবেন? আপনি প্রবাসীদের দিয়ে তো মানে দেশ পুরো ফুটবলের চেহারা চেঞ্জ করা যাবে। হয়তো ন্যাশনাল টিমের কিছুদিনের জন্য আপনি তাদের সার্ভিস পাবেন, বাট লং টার্মে উন্নতির কথা বললে আপনাকে রুট লেভেলে যেতে হবে। এবং ফুটবল ফেডারেশনের সুযোগ আছে, যেহেতু ডিএফএ-গুলো জেলার ফুটবল পরিচালনা করেন, তো বিএফএফ এর দায়িত্ব তাদেরকে পার্সু করা। এবং তাদের, আমার ধারণা, জানি না, গঠনতন্ত্র নিয়ে অনেক কথা বলা যায়, এখানে গঠনতন্ত্রে ওই নৈতিক একটা বন্ধনই থাকা দরকার যে আমি ডিএফ এর মেম্বার বা ডিএস এর মেম্বার তখনই হব যখন আমি আমার জেলায় খেলা করতে পারবো। আমি জেলায় খেলা করতে পারবো না, আমি ফেডারেশনে আসবো। আর ডিএফএ বলেন, ডিএসএ বলেন এবং ক্লাবগুলো, তারা যদি খেলোয়াড় তৈরির দায়িত্ব না নেয়, তাহলে হামজা চৌধুরী, সমিত সোম, এদের নিয়ে আমাদের যে এখন একটা আবেগ কাজ করছে, এটা দীর্ঘস্থায়ী হবে না। জি, তাহলে আপনি বলছেন যে জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে তাদের একই সঙ্গে। অবশ্যই, মানে আপনি হয় কি, মানে আমার মনে আছে যে বাংলাদেশ 2015 থেকে 19 ক্রিকেট একটা স্বর্ণ সময় ছিল। আমরা হোমে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বাংলাদেশ দল হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। তখন আমি একটা কথা বলতাম যে এই জিনিসটা হলো মেকআপের মতো, একটা পুরো মেকআপ। আমি দেখতে যাই হই না কেন, মেকআপ দিয়ে আমার চেহারা চেঞ্জ করা যায়। আপনি হোমে মিরপুরে ট্রিকি উইকেট তৈরি করে বড় দলকে হারানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। একটা সার্টেন টাইমে দরকার ছিল, বাট আপনি কোনোদিন এক্সেল করার চেষ্টা করেননি যে আমি আমার এই উইকেটটাকে চেঞ্জ করে আমি প্রতিকূল উইকেটে খেলে আমি অভ্যস্ত হবো যেন আমি বাইরে ভালো রেজাল্ট করতে পারি। সেটার নেগেটিভ দিকগুলো কিন্তু ওই সুসময় কিন্তু পেরিয়ে গেছে। আমরা কিন্তু চরম দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে। সো আপনি ওই জায়গাটা নজর না দিলে একজন হামজা চৌধুরী, সমিত সোম আপনাকে কত বছর সার্ভিস দেবেন? আপনাকে নিজের দেশে হামজা চৌধুরী, সমিত সোম তৈরি করার পরিকল্পনা নিতে। আমি এই জন্যই বললাম যে এখন
ফুটবলের প্রতি একটা আকর্ষণ মানুষের তৈরি হয়েছে, মানুষ মাঠমুখী হতে চাচ্ছেন। বাফুফের দায়িত্ব হলো যে মানুষের এই জনসাধারণের এই মিডিয়ার আগ্রহটাকে ক্যাশ করা, যেটা ক্রিকেট 1997 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ট্রফি জেতার পরে ক্রিকেট কিন্তু একটা শেপ নিয়েছিল। ওই ট্রানজিশন পিরিয়ডটা তো আপনারা দেখেছেন। আমি ওই সময় অ্যাকচুয়ালি ওই সময় ফুটবল রিপোর্টিং করতাম। মানে তারপরে যখন ক্রিকেট যখন বড় খেলা হয়ে গেল, অফিস থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ওকে তুমি এখন ক্রিকেটে মনোযোগী হও। সো আপনি এখন দেখবেন একটা এখন কিন্তু আরেকটা শিফট হচ্ছে যে এখন আমি আমার রিপোর্টারদের বারবার বলছি ফুটবল মাঠে যেতে, বিকজ আমার কাছে হলো যে দর্শকের আগ্রহ, আমার পাঠকের আগ্রহ কোথায়। ফুটবলকে আমার মনে হচ্ছে যে এখন একটা খেলা যেটাকে একটু প্রমোট করা দরকার। তো ফুটবল ফেডারেশনের এখন নজর দেওয়া হচ্ছে যে দর্শক আছেন সঙ্গে, মিডিয়া আছেন সঙ্গে, এখন এটাকে আমরা কিভাবে শুধু ওই স্পন্সর এনে না, আপনি আপনার ডিএফএ যারা প্রতিনিধি আছেন, জেলা আছেন, ক্লাবগুলোকে পার্সু করা যে এখন তোমাদের এগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। আপনি এখান থেকে রেজাল্ট ইনস্ট্যান্ট পাবেন কিছু, ইনস্ট্যান্ট নুডলসের মতো 3 মিনিট স্থায়ী। আপনাকে লম্বা ভাবতে হবে যে আপনি এখন ফেভারেবল জায়গায় আছেন, এই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ফেল করে ফুটবলকে এক কদম, ফুটবল কিন্তু আমরা কিন্তু ফুটবল থেকে বিশ্বকাপ চাই না, এশিয়ান চ্যাম্পিয়নশিপও চাই না। আমরা একটা ফুটবল এমন একটা খেলা, মানে এটা পাড়ায় খেলা হলো আমরা দাঁড়িয়ে খেলা দেখি। এই জনপ্রিয়তাটাকে ফ্রুটফুলি বাফুফে কাজে লাগাতে পারে কিনা, এটা হলো বাফুফের চ্যালেঞ্জ, এবং আমি মনে করি দায়িত্ব, চ্যালেঞ্জ না, এটা দায়িত্ব তাদের। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শাহিদ হোসেন বলছিলাম বরিশাল থেকে। জি, যে আমার অতিথির কাছে প্রশ্ন হচ্ছে যে আমি একটু ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে চাই। শিওর। বর্তমানে যে আমাদের টি-20 খেলা হচ্ছে শারজাতে, সেখানে দেখলাম যে শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, কিন্তু তার না বোলিং ভালো না তার ব্যাটিং ভালো। এই ক্ষেত্রে তাকে কি পরিবর্তন করে তার জায়গায় রিশাদ হোসেন অথবা আরো আছে আমাদের যারা বা অলরাউন্ডার একজন যে ব্যাটিং এবং বোলিং ভালো পারে, এরকম কি কাউকে নেওয়া যায়? জি জি, থ্যাংক ইউ। তিনি মূলত মতামতই জানিয়ে দিয়েছেন যে শেখ মেহেদীর ব্যাটিং ভালো না বোলিং ভালো। এটা আসলে কি, ধন্যবাদ দর্শককে। আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন আরো অনেকের আবার ভিন্ন ধারণা আছে। আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন, একটা ম্যাচ খেলেছে, এখনই যদি আমরা সিদ্ধান্তে উপনীত হই যে তাকে আর সুযোগ দেওয়া ঠিক না, এটা যে কারোর প্রতি, শেখ মেহেদী না, যে কারোর প্রতি আমার কাছে মনে হয় যে ইনজাস্টিস করা হয়। আর ক্রিকেট বোর্ড কাউকে নেতা, সহকারী নেতা ভেবেছেন, নিশ্চয়ই হয়তো লং টার্ম প্ল্যান আছেন। যদিও আমি অতীতে দেখেছি যে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেনরা হলেন সবচেয়ে দুর্ভাগা, যারা ভাইস ক্যাপ্টেন হন তারা কিছুদিন পর দল থেকে বাদ পড়ে যান, ক্যাপ্টেনরাও টিকে থাকেন। আমার কাছে মনে হয় অস্থিরতার মানে শেখ মেহেদী এই ফরম্যাটে ডোমেস্টিকে বলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলেন, তার কিন্তু অনেক পারফরমেন্স আছে। হয়তো গত ম্যাচটা ভালো যায়নি, আমি এত দ্রুত মানে এত অল্প সময়ে আমি মানে অন্য সিদ্ধান্তে আমি ব্যক্তিগতভাবে আগ্রহী না, বিকজ মানে আপনাকে একটা সার্টেন টাইম দিতে হবে তাকে, যেহেতু ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে অল অফ এ সাডেন। আমি আশা করি যে দীর্ঘমেয়াদে ভেবেই হয়তো এবার বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। সেটাও ভাবলার চাইতে বড় কথা হলো মানে তাকে একটা ম্যাচ বা দুটো ম্যাচ না দেখে আমরা বেটার তাকে একটু সময় দিই। জি, দর্শক উত্তর পেয়ে গেছেন তার। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ফুটবলের আরো একজন দর্শক বলেছিলেন যে ফিনিশিং এর দুর্বলতা, আপনি বলছিলেন যে মাঠের কথা। একই সাথে কি আপনি দেখেছেন যে যোগ্য ব্যক্তিকে দলে সুযোগ দেওয়া হয়েছে? আমরা আলামিনকে নিয়ে অনেক বেশি কথা শুনেছিলাম যে তিনি কেন ওই ম্যাচে ছিলেন না যে ম্যাচে হামজা চৌধুরী খেলছিলেন। অ্যাকচুয়ালি আমি ফুটবলের আর ক্রিকেটের মধ্যে আমার একটা মৌলিক পার্থক্য আছে। আমার কাছে মনে হয় যে কোচ দুটো ডিফারেন্ট রোল। ক্রিকেটে ইদানিং কোচের গুরুত্ব বেড়েছে, বাট ফুটবলে কোচ হলো সুপ্রিমো। আপনি অবশ্যই তার সমালোচনা করতে পারেন কেন আলামিনকে খেলানো হয়নি, বা গত ম্যাচে এই আন্ডার-19-এ আমাদের গোলাম রব্বানীর ছোটন ভাই কেন দুজন প্রবাসী ফুটবলারকে 1 মিনিটও খেলালেন না, আলোচনা হতে পারে। বাট ফুটবলটা হয় কি পুরো কোচের মাথার খেলা, মানে মাঠে ইমপ্লিমেন্ট করেন খেলোয়াড়রা। আপনি দেখবেন যে ক্রিকেটে যা হয় না ফুটবলে হয়, দল জেতার পরে কোচকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। আমার গতকালকের ম্যাচে আমার মনে হয়েছে যে ছোটন ভাই ফার্স্ট হাফে একটু কশাস ছিলেন, আন্ডারস্ট্যান্ডেবল, যে দলটা ভারত, বিকজ টুর্নামেন্টে তারা সবচেয়ে বেশি বোধহয় 12 না 13টা গোল করে তারা ফাইনালে এসছে, হয়তো এই কারণে একটু লেট ব্যাক ছিলেন যে ডিফেন্স সামলানোর জন্য। বাট সমালোচনা হবেই। কোচ আপনি ম্যাচ না জেতা পর্যন্ত ফুটবল কোচের
ফুটবল কোচের কোনো স্বস্তির জায়গা নেই, প্রশংসার জায়গা নেই। এখন অনেক রকম কথা হচ্ছে, দল যেহেতু ভালো হচ্ছে আরও ভালো কোচ আনা যায় কিনা, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালো বলতে পারবে যে আরও ভালো কোচের সংজ্ঞা কী এবং সেই ভালো কোচ আনতে গেলে কি পরিমাণ খরচ হয়। আমি বললাম তো, আমি ডিসিশন আমি খুব দ্রুত আমি যেতে চাই না যে সমালোচনা হয়েছে, সমালোচনা হবে, সমালোচনা কোচই যে সর্বময় ক্ষমতার অধিকারী মানে তিনি যে সবসময় ঠিক তা না, তিনিও ভুল করতে পারেন, সেগুলো আমরা সমালোচনা করব। বাট যেহেতু ফুটবল কোচের রোলটাই হলো যে ফুটবল খেলাটা হয় কোচের ব্রেইন দিয়ে, সো আমি যদি কাবরেরার পারফরমেন্স আপনি দেখেন, গত তার তো এক্সটেনশনের পর প্রায় 3য় বছর চলছে, বাংলাদেশের যে ফুটবলের যে আমরা অ্যাসেট অ্যাভেলেবল, আমার কাছে মনে হয় না যে তাকে এক রাইট অফ করে দেওয়ার এখনই সময় এসছে। প্রবাবলি আরও 2জন প্লেয়ার যখন যুক্ত হচ্ছেন, তারপরে আমার মনে হয় যে আমার আরও 6 মাস সময় আছে তাকে জাজ করার। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। আমরা ফুটবল নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, বেশিরভাগ অংশেই ফুটবল জুড়ে ছিল। ক্রিকেটটা নিয়ে কথা বলতে চাই। সেক্ষেত্রে গতকাল বাংলাদেশের 2জন ক্রিকেটার 2 জায়গায় যদি বলি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছে। মুস্তাফিজ আইপিএলে কেমন করলেন, 3 ওভারে 24 রান। আপনি যদি আইপিএলের মানে এটাকে কি বলবো, ব্যান্ডওয়াগন দেখেন যে গত 3-4 মৌসুম ধরে 3 ওভারে 24 রান, খুবই ভালো বোলিং। আমি বলবো যে ফার্স্ট 2 ওভারে তো উনি খুবই ইকোনমিক্যাল ছিলেন, একটা ওভারে বেশি রান দিয়েছেন। তার পারফরমেন্স নিয়ে আসলে নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই। আর সাকিবের পিএসএল খেলাটা একটা সিম্বলিক, মানে ক্রিকেট মাঠ থেকে তিনি প্রায় হারিয়েই গিয়েছিলেন, সেখানে তিনি ফিরে এসছেন এবং এটা আমার কাছে আমি মনে করি একটা ভালো খবর। এবং আমি শিওর যে আসলে এই পিএসএল দুটোর ম্যাচ বেশি বাকিও নেই, তিনি হয়তো মানে আগের রূপে না হলেও অন্তত নিজের ভ্যালু, যেটা সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বিশাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের পরিচিতির পেছনে তার বিশাল অবদান আছে, সেইটুকু তিনি পিএসএলে ফার্স্ট ম্যাচ, এই ম্যাচটা ভালো যায়নি, আমি শিওর যে এরপর সুযোগ পেলে ভালো যাবে। সবচেয়ে বড় কথা সাকিব আল হাসানকে মাঠে দেখা গেছে, এটা একটা খুবই ভালো খবর। এবং আজ রাতে বাংলাদেশ দলের খেলা আরব আমিরাতের সঙ্গে যদি বলি, প্রথম ম্যাচে পারভেজ ইমনের যদি 100 বাদ দেন, বাকি ব্যাটাররা ফ্লপই ছিলেন বলা চলে, খুব একটা ভালো করতে পারেনি। সেখানে কি বলবে যে বাংলাদেশের টি-20 বাস্তবতা কোথায় দাঁড়িয়ে? বাস্তবতা তো অ্যাকচুয়ালি খুব ভালো জায়গায় যে আছে তা না, বাট আপনি যদি পারভেজ ইমনের 54 বলে বোধহয় সেঞ্চুরি করেছেন তিনি, যদি আপনি বললেন বাকিরা ব্যর্থ হওয়ার পরে একজন ব্যাটসম্যান ক্যারি করে গেছেন, অ্যাকচুয়ালি এইটাই দায়িত্ব। মানে টি-20 বলেন যে কোনো ফরম্যাটে অপর প্রান্তে কি হচ্ছে সেই প্রেশার থেকে নিজেকে দূরে রাখার, বিশেষ করে টি-20তে আপনি যদি 3-4 উইকেট পড়ে যাওয়ার পরে আপনি একটু নেতিবাচক ক্রিকেট খেলেন, কোনো লাভ নেই। আপনি এই যুগে এসে, বাংলাদেশ আগে 140-50 করে ম্যাচ জিতত, মিরপুরে 130 করলেও জিতত, বাট এই যুগে আপনি 200 রান এটাও সেফ না। সো আপনি যদি আমিরাতের কাছে সঙ্গে প্রথম ম্যাচটা যদি উইকেট পড়ে যাওয়ার পরে পারভেজ যদি স্লো খেলতেন, তাতে আমার মনে হয় যে ম্যাচের রেজাল্টের ডিফারেন্স তো খুবই কম ছিল, বাংলাদেশ ম্যাচটা হারতো। আমিরাতকে না ভেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টি-20 চর্চাটা ঠিকভাবে করা উচিত। আমরা সবসময় লেটে স্টার্ট করি সব কিছুতেই, টি-20ও যখন 200 রান সবাই ভাবতো, আমরা তখন 160 ভাবতাম, বিকজ আমরা আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্নের সঙ্গে সঙ্গে আমাদের সামর্থ্যটাকে আমরা সীমিত করে ফেলেছিলাম। আমার কাছে মনে হয় যে যেই দল 160 করার কথা ভাবতো, মানে এই দলের আগে ধরেন তামিম সাকিবরা যখন টিমে ছিলেন, ওই দলের কিন্তু তখনই আমি বিশ্বাস করি তাদের যে সামর্থ্য ছিল, তারা এখনকার দলের চাইতে সামর্থ্যবান দল ছিল, তাদের 200 কথা ভাবা উচিত ছিল, ভাবতে পারেননি, বিকজ হয়তো মিরপুর হোমে বেশি ম্যাচ খেলা হতো, ওই একটা সুবিধা তারা নিতেন, উইকেটের ব্যাপারটা নিতেন। কিন্তু সাইদ ভাই, এটা কি হয় না যে আপনি, আমি কিংবা সাধারণ দর্শক আমরা সবাই বুঝতেছি যে আপনার এই উইকেটে খেললে খুব একটা লাভ নেই, আমরা বলি বোর্ডের কর্তারা যারা বড় দায়িত্বে আছেন তারা কি সেটা বুঝে না, বা তাদের মধ্যে কিছু উপলব্ধি নেই? তাদের একটা হলো যে আমি বলবো যে খুব মুন্ডকতা, যে জিততে হবে। আপনার যদি মানে মোটিভ থাকে জিততে হবে, ওকে জিততে হলে আমার এটা থাকা উচিত যে কোনো খেলায়,
জিততে হলে আমাকে ইতিবাচক ক্রিকেট খেলে জিততে হবে। আমার জেতার চিন্তাটা আসে নেতিবাচকতার থেকে। আমি হোম অ্যাডভান্টেজের নামে আমি এমন এমন উইকেট তৈরি করেছি মানে আমাদের দেশে, যেটা আনথিঙ্কেবল। মানে সেটা তো হয়েছে কি, আপনি উইনিং হ্যাবিটটার মধ্যে একটা, ধরেন আমি নকল করে পরীক্ষায় পাশ করার মতো, আমি এতটা নেগেটিভলি তাদের দেখতে আবার চাই লজিক না। থাকে যে আপনি যখন দেশের বাইরে যাবেন তাদের উইকেট দেখেন ঘাস থাকে না, না, এবং সেটাই বলছি যে আপনি আজকে দেয়। পাশের দেশ ভারতকে দেখেন। ভারত এক সময় মানে আমাদের চাইতে, বাংলাদেশের চাইতেও খারাপ নিম্নমানের উইকেট তৈরি করতো। প্রথম ঘন্টা থেকে বল মানে এদিক সেদিক ঘুরতো, স্পিনার দিয়ে খেলতো তারা। তখন ভারতকে বলা হতো ঘরে বাঘ বাইরে বিড়াল। সেই ভারত কিন্তু এখন দেখেন তারা শিফট করেছে পুরোপুরি। তাদের ডোমেস্টিকের ক্রিকেটটাকে দেখেন আপনি, ওখানে সিম বোলাররা, ফাস্ট বোলার, এবং ওদের এখন ন্যাশনাল টিমে দেখেন যে 8-9 জন আছে যারা টেস্ট টিমের জন্য কম্পিট করে, পেস বোলার। সো বাংলাদেশেও পেস বোলার উঠে আসছে। মানে বাংলাদেশেও একটা ছোট চেঞ্জ কিন্তু আপনি দেখেন যে উইকেটের মান আগের চেয়ে বেড়েছে, যখন মানুষ বাংলাদেশ সত্যি সত্যি বুঝতে শিখলো যে না, এইভাবে নিগৃহীত আর হওয়া যাবে না, যে ঘরে আমি অস্ট্রেলিয়াকে হারাবো, নিউজিল্যান্ডকে হারাবো, আর বাইরে গিয়ে আমি ওমানের সঙ্গে আমার ঘাম ছুটে যাবে জিততে। গত 3-4 বছরে কিছুটা শিফট করেছে, যে কারণে কিন্তু আপনি অনেক পেস বোলার এখন দেখছেন, বিকজ ফেভারেবল কন্ডিশন তারা বোলিং করছেন। ব্যাটসম্যানরা এখন শর্ট বল দেখলে আগের মতো ঘাবড়ে যাচ্ছেন না। বাট ওই যে বললাম, আমরা অনেক দেরিতে শুরু করেছি। আরও আগে শুরু করলে আজকে হয়তো আর একটু বেটার জায়গায় থাকতাম। আর আমিরাতের সঙ্গে হার জিতটা ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে আপনার ক্রিকেটারের প্রসেসের কথা বলেন, প্রসেস যেটা ইম্পর্টেন্ট হলো যে আপনি দ্য ওয়ে ইউ আর প্লেয়িং দিস ফরম্যাট, মানে আপনি বিশ্বের সঙ্গে তাল মিলাতে পারছেন কিনা। আর ক্রিকেট বোর্ডের ওই যে বললাম না, একটা অন্ধ জয়ের প্রতি একটা অন্ধ নেশা। জিতলে ক্রিকেট বোর্ডের সমালোচনা হবে না, সেটার জন্য যে কোনো পন্থা অবলম্বন করা। আরেকটা হলো কি, আমরাও ক্রিকেট বোর্ডের ব্যাপারে বেশি অসহনশীল, যে ক্রিকেট বোর্ড যে কোনো একটা কিছু নিয়ে গবেষণা করবে, একটা এক্সপেরিমেন্ট করবে বা চেঞ্জ করতে চাইবে, আমি দর্শক হিসেবে কিন্তু আমিও টিভির সামনে বসে কিন্তু হার মানতে পারি না। তখন আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে সমালোচনা করবো, ক্রিকেট বোর্ড চেয়ারম্যান, প্লেয়ার। সো এটা একটা মানে এই পুরো মানে নেতিবাচকতার পিছনে কিন্তু ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, দর্শক এবং আমরা সাংবাদিকরা কম বেশি জড়িত। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। আজ রাত 9টায় শারজায় বাংলাদেশ আরব আমিরাত মুখোমুখি হবে। টাইগাররা টি-20-র মানসিকতা ধরে রাখুক এবং একই সঙ্গে সিরিজটা নিশ্চিত করুক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।